হ্যালো ভিউয়ার্স, আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। শেখ হাসিনা তার পিতাকে সমগ্র বাংলাদেশের পিতা বানাতে চেয়েছিলেন। গত 15টি বছর জোর করে একটা মিথ্যা ইতিহাসের উপরে ভর করে এবং ইতিহাসের অন্য সবার যে অবদান সেগুলোকে সম্পূর্ণ রকম অস্বীকার করে একমাত্র শেখ মুজিবুর রহমানকেই বাংলাদেশি জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তাকে পিতা বানাতে যাওয়ার প্রেক্ষিতে যেটা হয়েছে, বাংলাদেশের আনাচে কানাচে মোড়ে ঘাটে সব জায়গায় শেখ মুজিবকে প্রতিষ্ঠিত করেছিলেন তার ভাস্কর্য স্থাপনের মধ্য দিয়ে। যেন বাংলাদেশের 18 কোটি মানুষ যেই যেদিক দিয়ে যাবে দেখবে যে শেখ হাসিনার পিতাই হচ্ছে বাংলাদেশের পিতা। বাংলাদেশের মানুষ সেটিকে প্রত্যাখ্যান করেছে শুধু শেখ হাসিনার 15 বছরের শাসনকে ফেলে দিয়ে না, প্রত্যাখ্যান করেছে বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় শেখ মুজিবের নামে যেসব সড়ক, যেসব ভাস্কর্য আছে তার সবগুলোকে ভাঙচুর করেছে। এর চেয়ে বড় বিপ্লব আর হয় না। আমাকে ব্যক্তিগতভাবে অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি এগুলো সমর্থন করেন কিনা, কিংবা শেখ মুজিবুর রহমানকে আপনি জাতির পিতা হিসেবে স্বীকার করেন কিনা, ইতিহাসে শেখ মুজিবের যে অবদান সেটি আপনি অস্বীকার করেন কিনা। আরও বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমি আমার অবস্থান পরিষ্কার করবো এই আলোচনা শেষে, তবে তার আগ দিয়ে আসুন আমরা আওয়ামী লীগের কাছে প্রশ্ন। আওয়ামী লীগের জন্ম কিভাবে হয়েছে সেটাই আমি আসছি আওয়ামী লীগের কাছে প্রশ্নটা ছুড়ে দিয়ে, যে আপনারা কি ইতিহাসে কখনো শেখ মুজিবুর রহমানের যে অবদান প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন? আজকে বাংলাদেশ স্বাধীন বলে বাংলাদেশের পাড়ায় মহল্লায় কোথাও শেখ মুজিবের নামে বন্দনাগীত হচ্ছে না, কিন্তু গত বছরও কি হয়েছে, গত 14টি বছর যাবৎ কি হয়েছে? পরাধীনতার মতো ঢাকাবাসী সারা বাংলাদেশের মানুষ শেখ মুজিবের বন্দনাগীত শুনতে বাধ্য হয়েছেন। রাস্তাঘাটে মোড়ে পাড়ায় মহল্লা যেখানে যাবেন শেখ মুজিবের মূর্তি দেখতে বাধ্য হয়েছেন, ভাস্কর্য দেখতে বাধ্য হয়েছেন। সিনেমা হল, নাটক, বইমেলা, এমন কোনো হেন জায়গা নেই শেখ মুজিবকে নিয়ে জোর করে শেখ হাসিনা তার পিতাকে জাতির পিতা বানানোর চেষ্টা করেছেন। এই সব কিছু যে বেঁচে গেছে তার সবচেয়ে বড় প্রমাণ হলো এই চরম দুর্দিনে আওয়ামী লীগের 10-12 জনের বেশি কেউ ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার সুযোগ পায়নি। কিসের প্রতিরোধ, কিসের বাধা? দেখুন, ইতিহাসের দায় এই আলোচনাটা আমি করছি এই কারণে যে আজকে 15 আগস্ট এটি একটি ঐতিহাসিক দিন। এই দিনে শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে। 5 আগস্ট ছাত্র জনতার দ্বিতীয় স্বাধীনতা দিবসে অন্য অনেক স্থাপনার সাথে এই 32 নম্বর বাড়িটিও জ্বালিয়ে দিয়েছে জনতা। এমন হতে পারে সেনাবাহিনী, যে সেনাবাহিনীর সদস্যদেরকে হত্যা করা হয়েছিল বিচারিক কর্মকাণ্ডের নামে শেখ হাসিনার আমলে। হতে পারে 57 জন যে সেনাবাহিনীর কর্মকর্তা নিহত হলেন দরবার হলে পিলখানায়, তাদের পরিবারের কেউ, আমরা জানি না কারা করেছে, কিন্তু যেটি করেছে সেটি হচ্ছে বাস্তবতা। সেই ধানমন্ডির 32 নম্বরে আওয়ামী লীগের কাউকেই পাওয়া যায়নি শ্রদ্ধা জানাতে, হাতে গোনা 10-15 জন ছাড়া, 20 জন ছাড়া। এই 15 আগস্ট নিয়ে অনেক মানুষের ভিতরে মাতম আছে, অনেক মানুষের ভিতরে তথ্য আছে, অনেক ক্রন্দন আছে যে বাঙালি জাতির পিতাকে কিভাবে হত্যা করা হয়েছে, বাঙালি জাতির পিতার প্রতি অত্যাচার হচ্ছে। এটি ইতিহাসের ডাহা একটা মিথ্যা কথা। শেখ হাসিনা তার গত 15 বছরের শাসন দিয়ে নিজের পিতাকে জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করেছেন। জাতির পিতা হিসেবে প্রতিষ্ঠিত করা একটু যদি অপরাধ হয়ে থাকে, তাহলে শেখ মুজিবের যে ইতিহাসে মুক্তিযুদ্ধে যে তার অবদান সেটি অস্বীকার করাটাও একটা বড় দোষ। সেই অবদানটা এই নতুন প্রজন্ম স্বীকার করতে চায় কেবলমাত্র তখন যখন ইতিহাসের দায়টা পুরোপুরিভাবে মেটানো যাবে। ইতিহাসের দায় কি? ইতিহাসের দায় হচ্ছে বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সর্বপ্রথম যদি কাউকে মানতে হয় অবদান আছে, তাহলে আর কেউ নন, তিনি হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। কেন ভাসানী আমি বলছি, তবে তার আগে দ্বিতীয় যদি কাউকে মানতে হয় বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার দায়, তাহলে শেখ মুজিবুর রহমান। তৃতীয় যদি কাউকে মানতে হয় যে না, ইতিহাসে বাংলাদেশের স্বাধীনতার উপকার, জিয়াউর রহমান। চতুর্থ, বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, হেড অফ দ্য ফোর্স, জেনারেল বঙ্গবীর আতাউল গনি ওসমানী। আপনারা কি গত 15টি বছর স্বাধীনতা বলুন, মুক্তিযুদ্ধ বলুন, বিজয় দিবস বলুন, শেখ মুজিবুর রহমানের 15 আগস্ট বলুন, কোথাও কি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম শুনেছেন? কোথাও কি হোসেন সৈয়দ সোহরাওয়ার্দীর নাম শুনেছেন? কোথাও জিয়াউর রহমানের নাম শুনেছেন? কোথাও আতাউল গনি ওসমানীর নাম শুনেছেন? যদি না শুনে থাকেন, এখন সময় এই দ্বিতীয় স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে জানা, বাংলাদেশের ইতিহাসকে জানা এবং সেই অনুযায়ী ইতিহাসের দায় শোধ করা। শেখ হাসিনা ইতিহাসের দায় শোধ করা তো দূরের কথা, জিয়াউর রহমান যিনি কিনা নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন কালুরঘাট বেতার কেন্দ্র থেকে, সেই জিয়াউর রহমানকে শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা দিনের পর দিন পাকিস্তানের চর বলে এসেছেন, বলেননি? এই তো 2 বছর আগের একটি বক্তব্য আমি দেখছিলাম শেখ হাসিনার, শুনুন। তখন জিয়াউর রহমান যেহেতু জনগণের কাছে ধরা ছিল, তো তাকেই ধরে নিয়ে আসা হয়, তো তাকে দিয়েই ঘোষণাটা পাঠ করতে বলা হয়। সেইভাবেই তাকে ঘোষক বলে তারা প্রচার চালায়।
আর সে যে 25শে মার্চ রাত্রে 26শে মার্চ রাত্রে সে যে মানুষ হত্যা করেছে সে কথাটা সবাই ভুলে যায়। কারণ সে তো আগামী পাকিস্তানের কালারি করে আসছে, তার জন্মই তো ওখানে, তার লেখাপড়া পাকিস্তানি, সাবস্ক্রাইব সে কবে বাংলাদেশের হলো? জেনারেল আতাউল গনি ওসমানী মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক। বাংলাদেশের গত 15 বছরের আলোচনায় একটি পোস্টার, একটি জায়গায় জেনারেল আতাউল গনি ওসমানীকে স্মরণ করা হয়েছে কিনা, তার পরিবারকে ডেকে শ্রদ্ধা জানানো হয়েছে কিনা, শেখ হাসিনা 15 বছরের ক্ষমতার কালে কোনোদিন তার কবরস্থানে যে পুষ্পমাল্য অর্পণ করেছেন কিনা, খোঁজ নিয়েছেন কিনা, তার বাড়ির কোনো সদস্যকে নেননি। জেনারেল ইব্রাহিম বীর প্রতীক, যিনি মুক্তিযোদ্ধা, বাংলাদেশ কল্যাণ পার্টি করেছেন, হাসিনা সরকারের এমপি হয়ে তিনি নিজেকে কলঙ্কিত করেছেন। কিন্তু কলঙ্কিত করলেও 1 বছর আগে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন যে মুক্তিযুদ্ধ যদি আপনাকে মানতে হয় তাহলে জেনারেল আতাউল গনি ওসমানীকে মানতেই হবে। এটি একটি কলম, এই কলমটি দেখুন, এই কলমটি দিয়ে উপরে টিপ দিলে নিব বেরোয়, নিব দিয়ে লেখা যায়। যদি কলমের ভিতরে নিব না থাকে, যত সুন্দর কলমই হোক, আর ফাউন্টেন পেন হলে যত সুন্দর কলম হোক, কালি না থাকলে লেখা যাবে না। তো যেই আওয়ামী লীগ, যেই শেখ হাসিনা এবং তার সাঙ্গপাঙ্গরা জেনারেল আতাউল ওসমানীকে মানে না, তারা জিয়াউর রহমানকে কিভাবে মানবে না বলেই তো তারা জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলে, যেখানে জিয়াউর রহমান একজন 7 জন বীর উত্তমের একজন। আর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন, এটি আবাল বৃদ্ধ বনিতা সবাই জানেন। সেই জিয়াউর রহমানকে ইতিহাসের খলনায়ক বানানোর চেষ্টা করা হয়েছে। আমরা শেখ মুজিবুর রহমানকে যদি ইতিহাসের নায়ক বানাতে চাই, অবশ্যই সেখানে জিয়াউর রহমানকেও থাকতে হবে নায়ক, অবশ্যই সেখানে থাকতে হবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীও ইতিহাসের নায়ক। তখনই কেবল ইতিহাসের দায় তৈরি হবে এবং এককভাবে শেখ মুজিব যে বন্দনা সেটি বন্ধ হবে। কেন আমি বলছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ইতিহাসের নায়ক? আপনাকে একটু ইতিহাসে ফিরে যেতে হবে এই কারণে যে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী হচ্ছেন বর্তমানে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। যদি আওয়ামী লীগ দাবি করে থাকে যে বাংলাদেশের সবচেয়ে প্রাচীন রাজনৈতিক দল এবং তারা যে এই আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করে, 57 বছর বলুন, 53 বছর বলুন, যাই হোক, যখন এই দলটি প্রতিষ্ঠিত হয় তখন শেখ মুজিবুর রহমান কেবলমাত্র একজন কর্মী এই দলের। তিনি কলকাতা থেকে এসে এই দলের কর্মী হিসেবে যোগ দিয়েছিলেন। তখন এই দলের সভাপতি কে ছিলেন? হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী। 1949 সালের 23 জুন ঢাকায় আওয়ামী লীগের প্রতিষ্ঠিত হয়। তখন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। কেন আওয়ামী মুসলিম লীগ ছিল? পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ কেন ছিল এই কারণে যে 1947 দেশভাগের আগে কংগ্রেসের বিপরীতে রাজনীতি করতে হচ্ছে মুসলিম লীগ। পাকিস্তান ব্রিটিশ আমলে মুসলিম লীগের রাজনীতি ছিল, সেই মুসলিম লীগের রাজনীতি ছিল নিখিল ভারত মুসলিম লীগ। সেই নিখিল ভারত মুসলিম লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন এই যে সোহরাওয়ার্দী, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, শেরেবাংলা একে ফজলুল হক। আপনারা নিশ্চয়ই জানেন যে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা ছিলেন শেরেবাংলা একে ফজলুল হক। তো এই যে সেই মুসলিম লীগ যখন 1947 সালের দেশভাগের পরে, তখন নাম হচ্ছে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ। এই পূর্ব পাকিস্তান মুসলিম লীগ রাজনীতি চলতে থাকে। রাজনীতির একটা পর্যায়ে 1953 সালে যে নির্বাচন হয়, সেই নির্বাচনে যুক্ত ফ্রন্ট নামে একটা ফ্রন্ট গঠিত হয়। সেই ফ্রন্টের প্রধান কে ছিলেন? মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। সেই যুক্ত ফ্রন্ট এককভাবে 253টি আসন লাভ করে পূর্ব পাকিস্তান যে পরিষদ ছিল, সেই পরিষদের নির্বাচনে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে 153টি আসন পায় সেই নির্বাচনে। চিন্তা করে দেখুন, এটি হলো 1953-54 সালের কথা। এরপরে এই যে আওয়ামী মুসলিম লীগ, এই আওয়ামী মুসলিম লীগ নামেই রাজনীতি থাকে। সেই রাজনীতিতে কোথাও কোনোদিন শেখ মুজিবুর রহমানের নাম ছিল না। শেখ মুজিবুর রহমানের নাম এসেছে সম্ভবত 1954 সালের পর থেকে, আমি যদি ইতিহাস না ভুল করে থাকি। আমরা বিবিসির একটি প্রতিবেদন আছে আওয়ামী লীগের জন্ম যেভাবে, প্রতিবেদনটি আপনি দেখবেন, সেখানে অনেকগুলো দুর্লভ ছবি, অনেকগুলো দুর্লভ তথ্য পাবেন লেখক বিশ্লেষক মহিউদ্দিন আহমেদের যেসব তথ্য এবং বিশ্লেষণ। সেখানে স্পষ্টভাবেই লেখা আছে যে যুক্তফ্রন্টের নির্বাচনের পরে পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদের যে নির্বাচন, সেখানে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে পূর্ব পাকিস্তান যেই আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং তারা সরকার গঠন করে। কিন্তু তাদের সরকার গঠনের কয়েক মাস যেতে না যেতেই এই পূর্ব পাকিস্তানের প্রাদেশিক যে স্বায়ত্তশাসিত সরকার, তার বৈধতাকে নষ্ট করে দিয়ে এখানে সরাসরি একটা কেন্দ্রের শাসন জারি করে পাকিস্তানের মার্শাল্লাহ সামরিক শাসক। এবং মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী তখন সুইডেনে ছিলেন, তিনি এই দেশে আসতে পারেননি। 11 মাস তিনি নির্বাসনে কাটিয়েনোর পর থেকেই এই যে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তান সরকারের বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তুলেছেন এবং বিশ্ব জনমত তৈরি করেছেন। চিন্তা করে দেখুন, তিনি পূর্ব পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছেন, বিশ্ব জনমত তৈরি করেছেন। এরপরে যখন 1966 সালের দিকে এসে যখন 6 দফার ঘোষণার প্রশ্ন আসলো, তখন দেখা গেল যে এই আওয়ামী মুসলিম লীগের সাধারণ সম্পাদক পদে থাকা শেখ মুজিবুর রহমান, তিনি যেহেতু মাওলানা আব্দুল হামিদ খান তাকে
সুইডেনে আটকা ছিলেন, তিনি আসতে পারেননি। এই সময়টাতে শেখ মুজিবুর রহমান ছিলেন এই দলের সাধারণ সম্পাদক। সেই সাধারণ সম্পাদক থেকে তিনি তার নিজের মতো করে রাজনীতি করার চেষ্টা করেন। 6 দফার একটা ঘোষণা দেন। কি ছিল সেটা হলো পশ্চিম পাকিস্তানের যে সামরিক শাসক তাদের সাথে একটা আপোষ এবং একটা দফা দিয়ে রাজনীতি করার, একটা দফা রফা করার চেষ্টা, সেটা তার বিরোধিতা করেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। বিরোধিতা করার পরে তিনি যখন দেখলেন যে না, এই যে 6 দফা নিয়ে শেখ মুজিবুর রহমান একলাই আগাচ্ছে, সেই পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ থেকে, আওয়ামী মুসলিম লীগ থেকে, তখন তিনি একটা নতুন রাজনৈতিক দল গঠন করেন এদেরকে ছেড়ে দিয়ে। নাম হলো যে ন্যাশনাল আওয়ামী পার্টি, ন্যাপ। এরপর থেকে মাওলানা ভাসানী চলে গেলেন ন্যাপে। আর এই যে পূর্ব পাকিস্তান মুসলিম লীগ 1953 সালে তারা এই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটা বাদ দেন, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ হয় তখন। আর 1966 সালের পর শেখ মুজিবুর রহমানকে যখন এই দলের সভাপতি নির্বাচিত করা হয়, তখন এই দলটির নাম হয়, পূর্ব পাকিস্তানও বাদ যায়, মুসলিম তো আগেই বাদ গিয়েছে, তখন নামকরণ করা হয়, এইটাকে বলে কি আওয়ামী লীগ। তো সেই আওয়ামী লীগ, পূর্ব পাকিস্তান আওয়ামী লীগ, তাদের নেতৃত্বে যুদ্ধ হয়েছে, এটা অস্বীকার করার উপায় নাই। কিন্তু যেই আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছে 1949 সালের 23শে জুন মাওলানা ভাসানীর সভাপতিত্বে, এবং এই দলের সদস্য ছিলেন হোসেন সৈয়দ সোহরাওয়ার্দী, একে ফজলুল হক সহ আরও অনেকেই। হোসেন সোহরাওয়ার্দী 1953 সালের যুক্ত ফ্রন্ট নির্বাচনে এই দলের প্রধান হিসেবে হোসেন সোহরাওয়ার্দী বাংলাদেশের পূর্ব পাকিস্তানের রাষ্ট্র পরিচালনা করতেন। এগুলো তো ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাস। এই ইতিহাস আমরা জানি না কেন? আজকের 5.5 কোটি তরুণ কেন জানবে না আওয়ামী লীগের কাছ থেকে? বরঞ্চ সবাইকে বাদ দিয়ে আপনি মোড়ে মোড়ে, পথে ঘাটে, মাঠে প্রান্তরে আপনি শুধু শেখ মুজিব, শেখ হাসিনার পিতাকে সমগ্র বাংলাদেশের জাতির পিতা বানানোর যে খেসারত, সেটি শেখ মুজিব হাড়ে হাড়ে দিচ্ছেন। আজকে 15ই আগস্ট সারা বাংলাদেশে কোথাও তার একটিও ভাস্কর্য অবশিষ্ট নেই তার স্মৃতি বিজড়িত, যেখানে তাকে নৃশংসভাবে হত্যা করা হয় ধানমন্ডির 32 নম্বর। এখন আমি আসি আমার ব্যক্তিগত অনুভূতিতে। আমার ভালো লাগেনি ধানমন্ডি 32 নম্বর পুড়িয়ে দেওয়া হয়েছে, আমি মেনে নেইনি। শেখ মুজিবুর রহমানের এই যে তাকে স্মরণ করার জন্য আওয়ামী লীগের কর্মী সমর্থকরা, শেখ হাসিনার কর্মী সমর্থকরা যে ধানমন্ডির 32 নম্বরে যেতে পারেনি, কিংবা ভয় হোক আর যে কারণে হোক, সেটাও আমার ভালো লাগেনি এই কারণে যে ঠিক একইভাবে যখন শেখ হাসিনা বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, পাকিস্তানের চর, হাজার হাজার লক্ষ লক্ষ বিএনপি নেতাকর্মী এবং আওয়ামী বিরোধী রাজনীতি শিবিরে যেই খারাপ লাগা, আমার এই খারাপ লাগাটা এখন তৈরি হয়েছে যে না, শেখ মুজিবুর রহমানের ইতিহাসে কিছুটা দায় আছে, সেই দায় তাকে দিয়েই তরুণ প্রজন্ম রাজনীতি করবে, এটি আমার দৃঢ় বিশ্বাস। যখন তাকে সেই দায় দিবে, মাওলানা ভাসানীকে সর্বোচ্চ দায়টা দিয়েই যেন ইতিহাস রচিত হয়, জিয়াউর রহমানকে তার প্রাপ্য দায় দিয়েই যেন ইতিহাস রচিত হয়, এবং মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতল গনি ওসমানী, তারও দায়টা দিয়েই যেন ইতিহাস রচিত হয়। যুক্তরাষ্ট্রের যখন ফাউন্ডিং ফাদার্স বলা হয়, যুক্তরাষ্ট্রের কোনো ফাউন্ডিং ফাদার নেই। ফাউন্ডিং ফাদার্স যখন বলা হয় তখন 4 নেতার পাশাপাশি ধরা হয় যে এই 4 নেতা হচ্ছে ফাউন্ডিং ফাদার্স। বাংলাদেশে যদি কাউকে ফাউন্ডিং ফাদার্স বলতেই হয়, তাহলে পাশাপাশি 4 জনকে রেখেই ফাউন্ডিং ফাদার্স তৈরি করা উচিত। ভাসানী, মুজিবুর রহমান, জিয়াউর রহমান, এবং যদি বলতে হয় অবশ্যই মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক আতল গনি ওসমানী। আওয়ামী লীগ আজকে যারা শেখ মুজিবের জন্য চিৎকার করেন, তারা কি এই ইতিহাস মেনে নেবেন? তারা কি এতটুকু উদারতা দেখাতে পারবেন? যদি দেখাতে পারেন, তাহলেই বাংলাদেশে ইতিহাসের দায় পরিশোধ করে একটা সুষ্ঠু ইতিহাস নির্মাণ করা সম্ভব। আর যতক্ষণ পর্যন্ত না দেখাতে পারবেন, ততক্ষণ শেখ মুজিব কেবলই আওয়ামী লীগের একজন নেতা, খণ্ডিত আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাও নন, তিনি আওয়ামী লীগের একজন নেতা এবং কেবলই শেখ হাসিনা, শেখ রাহানার পিতা, জাতির পিতা নয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।